ধানমন্ডির সুধা সদন সহ শেখ পরিবারের 7টি প্লট ফ্ল্যাট জব্দ দুদকের। এপ্রিলে পাচার অর্থ ফেরাতে দৃশ্যমান অগ্রগতির আশা। শাহবাগে ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের বাধা হাতাহাতি, অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ। 5 দফা দাবিতে সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন, আউটডোরে সেবা বন্ধ থাকায় রোগীদের ভোগান্তি। এবং প্রক্সির মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রক্রিয়াধীন, পোস্টাল ব্যালট অকার্যকর বলছে ইসি। এপ্রিলে চূড়ান্ত সিদ্ধান্ত। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। শেখ হাসিনার ধানমন্ডির সুধা সদন, গুলশানের টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট ও সেগুনবাগিচায় শেখ রেহানার ফ্ল্যাট সহ শেখ পরিবারের 7 প্লট ফ্ল্যাট জব্দ করেছে দুদক। এছাড়া 124 ব্যাংক অ্যাকাউন্টে শেখ পরিবারের 635 কোটি টাকা ও 19,680 কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত ডিসেম্বরে প্রথম শেখ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। এরপরই সামনে আসছে শেখ হাসিনা ও তার পরিবারের অর্থ লোপাট, অবৈধভাবে সম্পদ অর্জন সহ নানা অনিয়মের খবর। পূর্বাঞ্চলে শেখ পরিবারের প্লট দখলের খবর প্রকাশের পর এবার গুলশান ও সেগুনবাগিচায় পাওয়া গেছে শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট। দুদক জানায়, শেখ হাসিনার ধানমন্ডির সুধা সদন সহ শেখ পরিবারের 7 প্লট ফ্ল্যাট জব্দ করা হয়েছে। অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা ব্যাহত না হতে পারে সেজন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সে আবেদনও আমরা কিছুক্ষণ আগে জেনেছি, সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবরুদ্ধ করা 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া 1 কোটি 80 লাখ টাকা দলিল মূল্যে রাজুকের 60 কাঠা প্লট এবং 8 কোটি 85 লাখ টাকা মূল্যের 10% জমি সহ 8টি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইইউ। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবছরের মধ্যে যে 11টি অর্থ পাচারের মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করে পাচার অর্থ ফেরত আনার উদ্যোগ নিয়েছে, এর মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া অর্থ পাচার মামলা শীর্ষে রয়েছে। নাজমুস সাকিব, এখন ঢাকা। পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফেরত আনার ব্যাপারে আশাবাদী অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। পরে প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে বলেন, পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব, এজন্য সঠিক আইন প্রয়োজন। সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই বিভিন্ন দেশে আছে, এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছু আসো। আপনি ধরলে তো আনতে পারবেন না, এটা কতগুলো প্রসিজিয়ার আছে আন্তর্জাতিক। আমাদের এখন এই অর্থ আনার জন্য আরেকটা লিগেল প্রসিজার আছে, এগুলি আমরা মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্স এগুলি আমরা ড্রাফটিং হচ্ছে। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশের পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে আন্দোলনকারীরা পদযাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের বাধার মুখে পড়ে তারা। সেখানে সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। এর আগে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা 6 দফা দাবি জানান। তারা বলেন, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে, সেই আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল নিয়ে আসতেছিলাম, শান্তিপূর্ণভাবে একটা মিছিল, যেটা সামনে সারিতে খালি নারীরা ছিল। সেই মিছিলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পালন করা পুলিশ হামলা চালাইছে। সেটেলমেন্ট এগ্রিমেন্ট ছিল যে তারা আসবে এখানে, এখান থেকে আমি পাঠাই দেব প্রতিনিধি 5 জন, যে তারা কথা বলে আসবে। তো এটা নিয়ে তো আর আমাদের দ্বিমত নাই। আমরা জাস্ট খালি এই জায়গাটা যেহেতু 144 সবসময় জারি করা থাকে, আমরা যেতে দিলাম না, যেতে দেই নাই, যে আপনারা এখানে থাকেন, আপনাদের প্রতিনিধি ভিতরে যাক। কিন্তু তারা সেই কথাটা শোনে নাই। ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কর্মসূচিতে উত্তাল দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় ঘোষণার আগেই 5 দফা দাবিতে এই কর্মসূচি পালন করেছেন তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা তাদের। চট্টগ্রামে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের 5 দফা দাবির কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাহত হচ্ছে হাসপাতালে চিকিৎসা সেবা। আউটডোর সেবা বন্ধ থাকায় বিপাকে দূর দূরান্ত থেকে আসা রোগীরা প্রয়োজনীয় সেবা না পাওয়ার অভিযোগ তাদের। একই অবস্থা খুলনা, রাজশাহী, সিলেট ও কুমিল্লা সহ দেশের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় ঘোষণার তারিখ সামনে রেখে উত্তাল দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ। কর্মবিরতি ও ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল থেকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এপ্রিলের মাঝামাঝির সময় রাজনৈতিক দল এবং নীতি নির্ধারকদের মতামত নিয়ে প্রক্সি ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। ওয়ার্কশপের মাধ্যমে আমরা যেটা ডেভেলপ করতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেম আর্কিটেকচার। এই যে 3টা পদ্ধতি সাজেস্ট করা হলো, এই 3টা পদ্ধতির 3টা আর্কিটেকচার ডেভেলপ করার। এই আর্কিটেকচারটা ডেভেলপ হয়ে গেলে আশা করছি যে 7-8 এপ্রিলের 1 সপ্তাহের মধ্যে সেটা ডেভেলপ হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই, রাজনৈতিক দলসমূহ এবং অপরাপর স্টেক হোল্ডার। নির্বাচন কমিশন সর্বতভাবে চেষ্টা করছে যে প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় নিয়ে আসতে, যারা আজ পর্যন্ত সেরকম কার্যকরীভাবে ভোটের আওতায় আসেননি। ঈদ যতই ঘনিয়ে আসছে, ফুটপাত থেকে শপিং মল সবখানে বাড়ছে ক্রেতার ভিড়। ঈদ কেনাকাটায় বরাবরের মতো ছেলেদের পছন্দের তালিকায় শুরুতে রয়েছে পাঞ্জাবি। বিক্রেতারা বলছেন, ক্রেতার চাহিদাকে গুরুত্ব দিয়ে ঈদের পোশাকে এসেছে নতুনত্ব। রমজানের 10ম দিনে এসে ঈদ শপিংয়ের চিত্র তুলে ধরেছেন মাঝারি মন। রাজধানীর মালিবাগ এলাকার কান্ট্রি বয় শোরুম। ঈদ কেনাকাটায় বিভিন্ন রকমের পোশাকের মধ্যে এই ব্র্যান্ডের দোকানে বেচা বিক্রিতে এগিয়ে রয়েছে পাঞ্জাবি। ঈদকে ঘিরে বয়স ও মানভেদে নতুন ডিজাইন আর গরমকে প্রাধান্য দিয়ে পসরা সাজিয়ে বসেছে ব্র্যান্ড শপগুলো। পিছিয়ে নেই অন্যান্য বিপণী বিতানগুলো। ঈদের কেনাকাটায় থাকা প্রতিটি ক্রেতার আকর্ষণই রয়েছে পাঞ্জাবি। বরাবরের মতো কান্ট্রি বয় পাঞ্জাবি এক্সক্লুসিভ এবং যে নর্মাল পাঞ্জাবি আছে এগুলোর কালেকশন অনেক ভালো ভালো কালেকশন আছে। পাশাপাশি ফর্মাল শার্ট, পলো শার্ট, ক্যাজুয়াল স্লিম ফিট শার্ট, ঠিক আছে। সেক্ষেত্রে পাঞ্জাবির চাহিদাটা খুবই বেশি। বাবা, আম্মু, ভাইয়ার সাথে আসি, আর আমি পাঞ্জাবি, পায়জামা, জুতা, চশমা এগুলো কিনতে আসি। প্রথম অবস্থায় তো আমাদের নামাজ পড়তে হবে, পাঞ্জাবিতে একটা লাগবেই। পাঞ্জাবি ছাড়া তো আসলে ঈদ হবে না, সো ওই কারণেই পাঞ্জাবি কিনতে আসা। এদিকে এবারের ঈদ ফ্যাশন ট্রেন্ডে মেয়েদের প্রাধান্যে রয়েছে নানা রকমের পোশাক। দেশির সঙ্গে নারীদের পছন্দের জায়গা পেয়েছে ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন ড্রেস। দাম নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, জর্জেট, সিল্ক, লিলেনের সঙ্গে সুতি সিল্ক মিক্স করা কাপড়ের পোশাকেও চাহিদা রয়েছে।
এখন বেশি চলতেছে আপনার ঘাড়ারা চলতেছে, আর হলো যে আপনার জর্জেটের মধ্যে কামিজ চলতেছে। 3 পিস টাইপের কাপড়ের প্রতি বেশি আকর্ষণ অ্যান্ড হচ্ছে জর্জেট টাইপের। যেহেতু গরম পড়ে গিয়েছে সেই জন্য এখন প্রেফার করছি যে সুতি টাইপের এই বছর পরবো। বড়দের গুলো পড়বে আপনার 35 থেকে 5000 টাকা পর্যন্ত বড়দের গুলো, ছোটদের আপনার 1000 থেকে 1500 ভালো মানের ড্রেস আছে আমাদের কাছে। এছাড়া বড়দের পোশাকের সঙ্গে পাল্লা দিয়ে ঈদ বাজারে জমে উঠেছে শিশুদের পোশাকের বেচাবিক্রিও। মাঝার ইমন, এখন, ঢাকা। রাখাল রাহা ও গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের কোনো কমিশন বাণিজ্যের সাথে জড়িত থাকার সুযোগ নেই বলে দাবি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সকালে সংবাদ সম্মেলনে এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান কথা বলেন। পাঠ্যবই যথাসময়ে প্রদান এবং বইয়ের মান নিশ্চিতে 102 কোটি টাকায় 7,850 টন কাগজ আমদানি করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এই কাজের মধ্যস্থতাকারী ছিল এনসিটিভি। এ সময় তিনি বলেন, গণমাধ্যমে কাগজ আমদানিতে 400 কোটি টাকা কমিশন বাণিজ্য হওয়ার যে খবর প্রচার হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এনসিটিভি জানায় 2025 শিক্ষাবর্ষের 97% বেশি বই মুদ্রণ সম্পন্ন হয়েছে। রমজানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় তীব্র পানির সংকট থাকায় ওয়াসা ভবন ঘেরাও করে মানববন্ধন করেছে নগরবাসী। বেলা 12টায় মিছিল নিয়ে ওয়াসা ভবন ঘেরাও করেন তারা। মিছিলটি ভবনের মূল ফটকের সামনে গেলে পুলিশ তাদের থামিয়ে দেয়। পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। নগরবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই নগরীর আগ্রাবাদ, পাঠানটুলি, দেওয়ানহাট, পোস্তারপাড় সহ বিভিন্ন এলাকায় পানি নেই। কোথাও কোথাও পানি পাওয়া গেলেও তা মাত্রাতিরিক্ত লবণাক্ত, যা খাওয়ার অনুপযোগী। তাই কিনেই পানি খেতে হচ্ছে তাদের। সুপ্রিয় পানির সংকটে ইফতার, সেহরি কিংবা স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি ওয়াসার বিলও শোধ করতে হচ্ছে নিয়মিত। অবস্থায় দ্রুত পানির সমস্যা সমাধানের দাবির পাশাপাশি স্মারকলিপিও দেন তারা। নগরবাসীর দাবির প্রেক্ষিতে আজ থেকে পানি সরবরাহ নিশ্চিতের কথা জানান ওয়াসা কর্মকর্তারা। আশানুরূপ দাম না পাওয়া হিমাগারগুলোতে আলু সংরক্ষণে কৃষকের ভিড় বেড়েছে। তবে চাহিদা অনুযায়ী হিমাগারে আলু রাখতে না পেরে ফেরত যাচ্ছেন অনেকে। বগুড়ায় সকাল থেকে আলু নিয়ে আসা অনেক কৃষক হিমাগারে আলু দিতে না পেরে ফিরে গেছেন। নওগাঁয় এবছর আলু উৎপাদন বেশি হয়েছে, তবে রয়েছে হিমাগার স্বল্পতা। হিমাগারে আলু সংরক্ষণ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা ও বিড়ম্বনা পোহাতে হচ্ছে চাষিদের। জেলায় এবছর 25,940 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় 5 লাখ টন উৎপাদনের আশা কৃষি বিভাগের। শেরপুরেও স্থান সংকুলন না হওয়া হিমাগারের বাইরে আটকে আছে আলু বহনকারী শত শত ট্রাক। এতে কৃষকের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালকরা। সৃষ্টি হচ্ছে যানজটও। এবারের জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে 1,890 টন বেশি আলু উৎপাদন হয়েছে। সাতক্ষীরায় জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। জামা কাপড়ের পাশাপাশি কসমেটিক্স সামগ্রীর বেচা বিক্রিও বেড়েছে। ত্বকের চর্চা এবং সৌন্দর্য বর্ধনের সব বয়সের নারীরা প্রসাধনী সামগ্রী কিনতে ভিড় করছেন বিভিন্ন দোকানে। তবে এবার বিদেশি নানা ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যের বেচা বিক্রিও বেড়েছে। আহসান রাজীবের প্রতিবেদন। বাড়তি ধকল এড়াতে অনেকেই আগেই সারছেন ঈদের কেনাকাটা। এতে সাতক্ষীরা শহরের বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে বেড়েছে ভিড়। পোশাকের পাশাপাশি নারীরা কিনছেন বিভিন্ন কসমেটিক্স পণ্য। নিজেকে সাজাতে বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় নানা ব্র্যান্ডের কসমেটিক্স পণ্য ব্যবহার করেন নারীরা। বিভিন্ন প্রসাধনী সামগ্রীর মধ্যে মেহেদি, ফেস ওয়াশ, টোনার, লিপস্টিক, আই ক্রিম, লিপ ক্রিম, হেয়ার প্যাক, ক্রাফট সহ নানা পণ্য বিক্রি হচ্ছে। তবে ঈদের সাজের ক্ষেত্রে সচেতন মেয়েরা মাথায় রাখছেন প্রকৃতি ও পরিবেশের কথা। ঈদ উপলক্ষে একটু টুকটাক কিনলাম, আবার পরবর্তীতে কিনবো। যেমন ফেস পাউডার কিনছি, আইলানা, মাস্কারা, এগুলো একটু কিনলাম। ক্রিম কিনতে আসছে, যে কসমেটিকের জিনিসপত্র, আপনার লিপস্টিক, ক্লিপ, বাইরের প্রোডাক্ট, দেশীয় প্রোডাক্ট, অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এখানে। আর এখানের প্রোডাক্টগুলো অনেক ভালো। সামনে ঈদ উপলক্ষে এখন বেশি বেচাকেনা হচ্ছে এবং কাস্টমারও ভালোই আসতেছে। আমাদের এখানে দামও বেশ সাশ্রয়ী। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সাতক্ষীরার বিভিন্ন শপিং মল ও দোকানে বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যের চাহিদা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন ত্বকের যত্নে স্কিন কেয়ার পণ্যের চাহিদা বেশি। বিদেশি পণ্য ছাড়াও এবার দেশীয় ব্র্যান্ডের মমতাজ হার্বালের বিভিন্ন পণ্যের চাহিদা বেড়েছে। মমতাজের পণ্যের ভিতরে ওর ম্যাসেজ ক্রিম, স্ক্রাব সব থেকে বেশি ভালো চলে এবং মানসম্মত জিনিস এবং আমাদের দেশীয় পণ্য হিসেবে অনেক ভালো কাজ করে। ম্যাসেজ ক্রিম, মমতাজ মেহেদি,
মমতাজ টোনার খুবই সুন্দর, কাস্টমারের রিভিউ ভালো। স্কাপ আর ম্যাসেজ ক্রিম এগুলো সবসময় আমাদের চলে। আর এখন রোজা সামনে ঈদ, সেই উপলক্ষে মনে করেন মেহেদিটা বেশি চলতেছে। ঈদের কেনাকাটায় ক্রেতা আকৃষ্ট করতে বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানে মূল্য ছাড়সহ নানা অফার চলছে। তবে নকল বা নিম্নমানের প্রসাধনীর ক্ষতি থেকে বাঁচতে নির্ভরযোগ্য জায়গা থেকেই এসব সামগ্রী কেনার পরামর্শ অভিজ্ঞদের। সাতক্ষীরায় ছোট বড় মিলিয়ে 400-র বেশি প্রসাধনীর দোকান রয়েছে। এবারের ঈদ ঘিরে 15 থেকে 20 কোটি টাকার বেচাকেনার আশা করছেন ব্যবসায়ীরা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। এবারে দেশের বাইরের খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সৌদি আরবে জেদ্দায় বৈঠকে বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এরই মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন তারা। সালমানের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া গাজা পুনর্গঠন নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে। গাজার যে কোনো সংকট সমাধানে হামাসকে অন্তর্ভুক্ত রাখা হবে না বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতি ইস্যুতে মধ্যস্থতা করায় সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেন আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে মনে করছেন মার্কিন শীর্ষ কূটনীতিকরা। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন TV।